নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। অনেকেই সমাজতন্ত্রের কথা বলে, কিন্তু দেশ না থাকলে মানুষের অস্তিত্ব থাকে না। তাই রাষ্ট্রবাদের উপর কোনো কিছু নেই। শনিবার বিধানসভা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম দ্বিবার্ষিকী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিধানসভা হলো গণতন্ত্রের মন্দির। বিধানসভার এই কর্মচারী সংগঠনের সাথে অন্য কোনো কর্মচারী সংগঠনের তুলনা হয় না। এটা অনেকটাই ব্যতিক্রমী। এখানে বহু বছর ধরে কাজ করছে কর্মীরা। তিনি আরো বলেন, ত্রিপুরা যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়ে বিধানসভা অধিবেশন শুরু করে তখন বাজেট ছিল 63 কোটি টাকা। বর্তমানে এ বাজেট বেড়ে হয়েছে 27,000 কোটি টাকা। সুতরাং ব্যাপক পরিবর্তন হয়েছে বিধানসভার। এদিকে মন্ত্রী টেঙ্কু রায় বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 51 বছর হয়েছে এবং দেশ স্বাধীনের 78 বছর হয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করে গেলে দেখা যায় গত 6 থেকে 7 বছরে ত্রিপুরার অনেক পরিবর্তন হয়েছে। যেখানে ধর্মনগর থেকে আগরতলায় আসতে সময় লাগতো 5 ঘন্টা, সেখানে বর্তমানে 2.5 ঘন্টায় আগরতলায় আসা যায়। সুতরাং ধর্মনগরবাসীর জন্য এখন আগরতলা দূর নয়। এটাই ত্রিপুরার বড় পরিবর্তন। একই সাথে রেল ব্যবস্থার উন্নতি নিয়ে বলেন, ত্রিপুরা থেকে বর্তমানে 18টি এক্সপ্রেস ট্রেন দেশের বিভিন্ন রাজ্যে যায়। এই পরিবর্তনগুলি গত 10 বছরে হয়েছে। ফলে রাজ্যের যুবক যুবতীরা পড়াশোনা এবং কর্মসংস্থানের জন্য আগরতলা থেকে খুব কম সময়ে দেশের বিভিন্ন রাজ্যে যেতে পারে। পরিবর্তন হয়েছে সামাজিক ভাতারও। সামাজিক ভাতা বেড়ে হয়েছে 2000 টাকা। বিগত 2017-18 অর্থ বছরে ত্রিপুরা রাজ্যে রপ্তানি ছিল 6.5 কোটি টাকা থেকে 7 কোটি টাকা, কিন্তু গত কয়েক বছরে 250 কোটি টাকা রপ্তানি হয়েছে। এতে বোঝা যায় ত্রিপুরার উৎপাদন ক্ষমতা বেড়েছে। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার আসার পর 1700 টিপিএসসি মাধ্যমে বেকার যুবক যুবতী চাকরি পেয়েছে। টেটের মাধ্যমে 6000 যুবক যুবতী চাকরিতে যোগ দিয়েছে। 5000-এর অধিক অশিক্ষিত পদে যোগ দিয়েছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রায় 4000-এর অধিক যোগ দিয়েছেন। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে 1000-এর অধিক যোগ দিয়েছেন। এটাই রাজ্যের পরিবর্তন বলে দাবি করেন মন্ত্রী টিঙ্কু রায়। জীবনের 40 বছর আগরতলাতে আসি, সেই ছোটবেলার থেকে আমি যদি এই 40 বছরের সঙ্গে কম্পেয়ার করি, এই 6-7 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে, বদলাও আমি দেখি। যেখানে আমি 5 ঘন্টায় ধর্মনগর থেকে আগরতলা আসতাম, আজ 2.5 ঘন্টায় চলে আসি। এটা আমার জীবনের পরিবর্তন হয়েছে। আগরতলা আমাদের জন্য খুব দূর ছিল। কৈলাসহর, ধর্মনগর, ধলাই জেলার মানুষ, আমাদের অধিক সংখ্যক ছেলেমেয়েরা শিলচরে পড়াশোনা করেছে, কারণ আগরতলা আসাটা আমাদের জন্য খুব কষ্ট করছিল। আজ কিন্তু আমরা আগরতলা আসাটা এত সহজে আমরা 2 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাই। আমাদের অনেকেই আছেন আগরতলা শহরে বসবাস করে, যারা পড়াশোনা করেছেন কলকাতাতে। আমি জানি আমাদের বিশ্বদেও কলকাতাতে পড়াশোনা করেছে। এই কলকাতা যাওয়ার জন্য আমাদের আগরতলা শহর, ধর্মনগর শহর, সাবরুম, উদয়পুর থেকে বাসে চেপেই তারা যেতেন গুয়াহাটিতে। গুয়াহাটিতে গিয়ে 8-10 ঘন্টা বসে থাকতেন। সেখান থেকে বিভিন্ন ট্রেনে, দূরপাল্লার ট্রেনে তারা দিল্লি, মুম্বাই যেতেন। আজ দেখুন আগরতলা শহর থেকে 18খানা রেল ভারতবর্ষের বিভিন্ন শহরে যায়। আজ এটা পরিবর্তন হয়েছে। আমাদের নতুন প্রজন্ম, আমরা এইগুলো কিন্তু 8-10 বছরের পরিবর্তন। আজ কিন্তু আমাদের নতুন প্রজন্ম যখন আগরতলা থেকে তারা ব্যাঙ্গালোর পড়তে যায় বা দিল্লিতে যায়, মুম্বাই যায়, আজকে কিন্তু গুয়াহাটির দিকে ট্রেন ধরতে হয় না। আজ আগরতলা স্টেশনে গিয়েই আমরা যেতে পারি। এগুলো আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে। সমাজতন্ত্র বলে, অন্যান্য অনেক কিছু বলে, রাষ্ট্রবাদের উপরে কোনো বাদ নেই। দেশ থাকলে তোমার এক্সিস্টেন্স থাকবে, দেশ না থাকলে তোমার এক্সিস্টেন্স নাই। এটা হলো মূল কথা আমার মনে হয়। যাই হোক, অন্যান্য জিনিস ভালো লেগেছেন, এটা আমারও বক্তব্য। আমি বক্তব্য সংক্ষেপে বলব। এটা আমাদের দেশের মধ্যে বিধানসভা এবং লোকসভা, পার্লামেন্ট যেটাকে বলে, আমরা অ্যাসেম্বলি যেটা বলি, এটা গণতন্ত্রের পীঠস্থান, অর্থাৎ গণতন্ত্রের মন্দির বলে। এই ডিপার্টমেন্ট, আমি যদি অ্যাসেম্বলিকে একটা ডিপার্টমেন্ট বলি, অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, এটার সাথে অন্য কোনো কর্মচারী সংগঠনের কম্পারিজন করা যায় না। এটা একটু ব্যতিক্রমী।
প্রদেশ কংগ্রেসের সেবাদলের সাংগঠনকে মজবুত করার লক্ষ্যে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সেবাদলের কনভেনর নেতা গোপাল রুদ্রপাল সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে আলোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশ বর্তমানে মহাসংকটে। বিজেপি ধর্মের নামে দেশের মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছে। তার ক্ষতিকারক প্রভাব দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও পড়তে শুরু করেছে। তিনি আরো বলেন, বিজেপি ইতিহাসকে পর্যন্ত বিকৃত করতে চাইছে এবং নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে। এর বিরোধিতা করে কংগ্রেস। কংগ্রেস মানে সেবা, কংগ্রেস মানে গরিব দুস্থদের পাশে দাঁড়ানো। সে দিশায় সামনে রেখে প্রদেশ কংগ্রেস কাজ করে চলেছে। আরো বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী বিভিন্ন সময় সংবিধানের বই নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগেন। কারণ এসসি, ওবিসি এবং এসটি দের ক্ষমতা কেড়ে নিতে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ভারতবর্ষের মানুষ জানে, বিজেপির হাতে ক্ষমতা আসলে বা ৩৭০টি আসন পার করতে পারলে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে। তাই গত লোকসভা নির্বাচনে তাদের ৩৭০ আসনের জয়ী হতে দেয়নি জনগণ। কিন্তু নির্বাচনের আগে তারা দাবি করেছিল ৪ শতাধিক আসন পেয়ে যাবে বিজেপি। কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পর জনগণের রায় সামনে উঠে আসে। জনগণ বিজেপিকে দেশের সংবিধান পরিবর্তনের সুযোগ দেয়নি। আরো বলেন, বিজেপি এসসি, এসটি এবং ওবিসিদের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে বিজেপি আউটসোর্সিং এর পন্থা বেছে নিয়েছে। কারণ আউটসোর্সিং এর ক্ষেত্রে সংরক্ষণ মেনে নিয়োগ করতে হয় না। এর তীব্র বিরোধিতা করে কংগ্রেস। বিগত দিনের মতো আগামী দিনেও কংগ্রেস ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবং মানুষের স্বার্থে লড়াই জারি রাখতে হবে বলে জানান তিনি। সরকার মাফিনামা লিখতো, বারংবার মাফিনামা, ক্ষমা করো, আমাকে জেলে পুরো না। সে হয়ে গেল বীর সরকার। আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু, তাকে নিয়ে আপনারা তির্যক করছেন। কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা। অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা, কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা, কংগ্রেস মানে হচ্ছে দুস্থ, গরিব, মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়ানো। এই যে রাহুল গান্ধী, আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে, এই বইটা দেখায় সংবিধান। কেন দেখায়? এর উদ্দেশ্য হচ্ছে যারা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা, যে ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। জাতীয় গীতা 400 বারের নারা, আপনি বার 400 বার, এই যে নারা, এই যে স্লোগান। দক্ষতা উন্নয়নের প্রচারের জন্য মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন ত্রিপুরা নামে এক প্রকল্পের উদ্বোধন হয় শনিবার। মন্ত্রী শান্তনু চাকমার হাত ধরে এই প্রকল্প এবং MMDUPর লোগো উন্মোচন হয়। এর সাথে সবুজ পতাকা নেড়ে দুটি কৌশল ভ্যানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রেখে মন্ত্রী বলেন, 50 কোটি টাকার এ প্রকল্পে মেয়াদ 5 বছর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভর করা, এবং এই প্রকল্প কিভাবে বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করবে সে সম্পর্কে অলিতে গলিতে প্রচার করতে দুটি কৌশল ভ্যানেরও উদ্বোধন করা হয়েছে। যুব সমাজ এবং প্রতিটি পরিবার যদি আত্মনির্ভর হয় তাহলে দেশ এবং রাজ্য আত্মনির্ভর হবে। মন্ত্রী আরো বলেন, সরকারের এই উদ্যোগ গ্রহণ করার পেছনে মূলত উদ্দেশ্য হল এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য। তিনি আরো বলেন, রাজ্যের জাতি জনজাতির সব অংশের মানুষকে সামনে রেখে চোখ দেখে সরকারকে উন্নয়ন করতে হবে। তাই কৌশলগুলো জাতি জনজাতি এলাকাগুলোতে ঘুরে মানুষকে এই প্রকল্পের সম্পর্কে অবগত করবে। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, দপ্তরের অধিকর্তা, দক্ষিণ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায়, কিভাবে দক্ষতা
একজন দক্ষ হিসেবে তৈরি করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমরা এই স্কিম চালু করেছি। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই স্কিম চালু হয়েছে। আজকে আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই সেটা সাকসেস হবে। আর কয়েক ঘন্টা পর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের সঙ্গীত তারকা শ্রেয়া ঘোষাল। প্রশাসনের ধারণা জনঢল হবে স্বামী বিবেকানন্দ ময়দান চত্বরে। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন থাকবে 7 শতাধিক টিএসআর এবং 3 শতাধিক সিআরপিএফ ও পুলিশ কর্মী। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে রাখা হবে ড্রোনের ব্যবস্থা। শনিবার দুপুরে স্বামী বিবেকানন্দ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে এই কথা বলেন জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে। তিনি জানিয়েছেন, দর্শকদের প্রবেশ গেটগুলোর মধ্যে বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে, যাতে শান্তিপূর্ণভাবে রাত 10টা পর্যন্ত এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে। সকালে যাতে অনুষ্ঠান আনন্দে উপভোগ করতে পারে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। श्रेया घोषाल का ये म्यूजिकल कॉन्सर्ट है, तो इसके लेते हुए हम लोगों ने बहुत ही डिटेल में अरेंजमेंट किया है पुलिस अरेंजमेंट। अभी भी आप देख सकते हैं हमारा ब्रीफिंग चल रहा है, तो हम लोग इसमें ड्रोन भी यूज़ करेंगे जैसे क्राउड कंट्रोल के लिए, और सभी गेट्स में हम लोग अच्छा सा डिप्लॉयमेंट करेंगे, और हमारा प्लेन स्टाफ भी रहेगा। उसके अलावा सेंट्रल फोर्स सीआरपीएफ भी रहेगा, और पूरा डिटेल में हम लोगों ने अरेंजमेंट किया है। टीएसआर को कोई काम पे लगे हैं? हाँ, टीएसआर, पुलिस, सीआरपीएफ सब रहेगा। कुल मिला के कितना पुलिस होगा? कुल मिला के अभी हम लोग करीबन 700 टीएसआर है और 50 सीआरपीएफ है। इसके अलावा हमारा पुलिस का भी। पार्किंग अरेंजमेंट कहाँ पर रहेगा? पार्किंग का ये एसपी ट्रैफिक बताएंगे आपको और डिटेल में। उसका एक एडवाइजरी भी दिया है, हमारा पुलिस वेबसाइट में अवेलेबल है कि कौन सा नो एंट्री होगा, कौन सा नहीं होगा। सर बेसिकली इमरजेंसी रोड है जीबी के लिए, तो क्या? हाँ, इमरजेंसी रोड भी रखा है, ये जैसे एम्बुलेंस के लिए और अदर इमरजेंसी सर्विसेज के लिए सेपरेट अल्टरनेट रूट है। एम्बुलेंस जा सकते? हाँ, जा सकते। जब पक्का होगा वो सब हम लोगों ने कॉन्टीजेंसी अरेंजमेंट जो भी है बना के रखा है। कितने बजे तक चलेगा ये प्रोग्राम? ये 10 बजे तक है, जैसे शेड्यूल में है 10 बजे तक। क्राउड कितना है? क्राउड 30 to 40,000 ऐसा है। बहुत लोगों को पास भी नहीं मिला, तो वहाँ पर क्या यहाँ पर नहीं, वो सब हम लोग केयर लिया है, इसलिए अरेंजमेंट भी बहुत ही डिटेल में किया है, कुछ भी होना नहीं चाहिए। গৃহকর্তার মৃত্যুতে দিশেহারা পরিবার, বিছানায় শয্যাশায়ী স্ত্রীও। মুখ্যমন্ত্রী এবং বিধায়ক সুশান্ত দেবের কাছে সহযোগিতার দাবি। মৃত ব্যক্তি গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার পরেশ সরকার। পরিবারের একমাত্র উপার্জনকারী গৃহকর্তার মৃত্যুতে অচল হয়ে পড়ে গোটা পরিবার। মৃত ব্যক্তির স্ত্রী দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে সাহায্যের দাবি করলেন এক অসহায় বৃদ্ধা মা। জানা যায়, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার পরেশ সরকার জটিল রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 5 জনের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন পরেশ। তার পরিবারে ছিল তার বৃদ্ধা মা ঝুলন সরকার সহ তার স্ত্রী এবং ছোট্ট ছোট্ট 2 কন্যা সন্তান। আচমকা পরিবারের উপার্জনকারী পরেশ সরকারের মৃত্যুতে গোটা পরিবারটি অসহায় হয়ে পড়ে। এদিকে পরেশ সরকারের মা ঝুলন সরকার ও বয়সের বার্ধক্যজনিত কারণে কোনো কাজকর্ম করতে পারে না। পরেশ সরকারের স্ত্রীও দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে সে বিছানায় শয্যাশায়ী। পরেশ সরকার ছাড়া তার পরিবারের অর্থ উপার্জন করার দ্বিতীয় আর কেউ নেই। তাই পরেশ সরকারের মা ঝুলন সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, পরেশ ছাড়া আর পরিবারের আর কেউ নেই অর্থ উপার্জন করার।
তাই পরের সরকারের মৃত্যুর পর কিভাবে গোটা পরিবারের টিকে থাকবে এবং পরের সরকারের ছোট্ট ছোট্ট 2 কন্যা সন্তানের পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তা নিয়ে তিনি মানসিকভাবে আরো ভেঙে পড়েন। তাই তিনি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় এই পরিবারটিকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। পরে আপনার কি হয়? और चले আজকে মারা গেছে না? हाँ আপনার পরিবারের कोरोना क्यों नहीं रहे हमारे पुत्री डॉक्टर दवाई এখন আপনারা কিভাবে মানে কি করবেন আপনারা? उन भगवान जाने আমি জানি না আমার আর মত নাই কিচ্ছু না বহুত মরে মরে অসুস্থ? দুটা নাতনি চলে গেল কিন্তু পরে লক্ষ্মী সারা অন্য নাতিনদের পড়া চালাইয়াম না আমি ফেট বাজাইয়াম কোন দিকে যাইয়াম তো এখন কি চাইতেছেন? তোমরা সাহায্য করলে আমি বাঁচি আনলে শেষ। মুখ্যমন্ত্রী সুশান্ত দেব তারা যদি একটু আমার দিকে চা বাঁচাইতে পারবো আনলে আমার আর বাঁচানোর রাস্তা নেই। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়ক অসহায় পরিবারের পাশে দাঁড়ায় কিনা। শ্যামবন টিভি। ন্যাশনাল এনার্জি কনভেনশন দিবস উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে রাজধানীর বনমালীপুর স্থিত বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয় এই অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতায় খুদে অঙ্কন শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার। তিনি জানান, ন্যাশনাল এনার্জি কনভেনশন দিবস উপলক্ষে এদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছর 14 ডিসেম্বর এনার্জি কনভেনশন দিবস পালন করা হয়। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন এনার্জি কনভেনশনের বিষয়টি উপলব্ধি করতে পারে, তার জন্য তাদেরকে নিয়ে এদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের স্টেট ডেজিগনেটেড এজেন্সি হিসাবে আছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি সংস্থা। তো তার আজকে যে এনার্জি কনজারভেশন ডে 14ই ডিসেম্বর 2024, প্রতি বছর আমরা 14ই ডিসেম্বর এনার্জি কনজারভেশন ডে পালন করে থাকি। তারই অঙ্গ হিসাবে আমরা স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে দুটি গ্রুপে 5 to 7 একটা গ্রুপ আছে গ্রুপে, এবং গ্রুপ বি 8 to 10th ক্লাস অবধি আমরা দুটো গ্রুপে আর্ট কম্পিটিশন আজকে আমরা এখানে আয়োজন করেছি। সেই আর্ট কম্পিটিশনের করার আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে সেই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও যাতে এনার্জি কনজারভেশনের বিষয়টা একটা গুরুত্ব পায়, তারাও যাতে বুঝতে পারে যে এনার্জি কেন আমরা সংরক্ষণ করব। সেই লক্ষ্যেই তাদেরকে থিম দেবে আমাদের যারা বিচারকরা রয়েছেন। সেই থিমের মধ্যে অবশ্যই শক্তি সঞ্চয়ের যে ব্যাপারটা, শক্তি সংরক্ষণের যে ব্যাপারটা, সেটা ফুটে উঠবে। রাজধানীর প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তীকে সামনে রেখে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দেববর্মা জানান, বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 2023 সালে 29 ডিসেম্বর থেকে এই বর্ষব্যাপী কর্মসূচি শুরু করা হয়। এ সময়ের মধ্যে নানান কর্মসূচি পালন করা হয়েছে। 2024 সালের 29 ডিসেম্বর হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 27 ডিসেম্বর বিদ্যালয়ের অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত করা হবে। 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। তারপর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 29 ডিসেম্বর সকাল 11টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার লোকজনদের উপস্থিতি একান্তভাবে কামনা করেন তিনি। আমরা গত 2023-এর 29 ডিসেম্বর যখন আমরা তার শুভ সূচনা করেছিলাম, আমরা গত বছর সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছিল আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। তো আগামী দিনে আগামী 28 এবং 29 ডিসেম্বর আমাদের এই যে আমাদের সমাপন অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের যত প্রাক্তন ছাত্রছাত্রী রাজ্যে
রাজ্যের বাইরেও আছে। গত বছর আমাদের এমনও হয়েছে অনেক ছাত্রছাত্রী বাইরে থেকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য চলে এসছে। আমেরিকা থেকে, লন্ডন থেকে আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন। গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে রাতে কর্তব্যরত মহিলা পিজিটিকে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করার মতো বর্বরোচিত ঘটনায় সারা দেশ ও বিশ্ব তোলপাড়। কিন্তু 90 দিন পর কলকাতার শিয়ালদাহ আদালত আরজিকর কাণ্ডের প্রধান 2 অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে। কারণ সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ চার্জশিট জমা দিতে পারেনি। এ ঘটনায় সারা দেশের মানুষ স্তম্ভিত ও হতবাক। এসইউসিআইসি এর কেন্দ্রীয় কমিটি এর জন্য কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের সরকারের যোগ সাজশ রয়েছে বলে মন্তব্য করেন এবং বিচারের বিড়ম্বনাকে ধিক্কার জানিয়ে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। সাথে সাথে 14 ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলার বটতলা দলের উদ্যোগে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সভায় দাবি জানানো হয় আরজিকর মেডিকেল কলেজের পিজিটি অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা ন্যায় বিচার দিতে হবে। এই বর্বরোচিত ঘটনা ন্যায় বিচারের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান এসইউসিআইসির রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী এবং সম্পাদক অরুণ ভৌমিক। এতে সারা ভারতবর্ষের মানুষ হতভম্ব হয়ে যায় যে কি করে এই জঘন্য অপরাধীদের জামিন মঞ্জুর করলো। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটি এটাকে প্রহসন বলে ব্যাখ্যা দেয় এবং তার প্রতিবাদে ন্যায় বিচারের নামে এই প্রহসনের প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা আহ্বান জানায়। এবং আজ 14 ডিসেম্বর দেশব্যাপী এই ন্যায় বিচারের নামে প্রহসনের যে ঘটেছে এবং তার বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে আজকে দেশব্যাপী বিক্ষোভ চলছে। আমরা আগরতলার এই বটতলাতে আরজিকরের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ জানাচ্ছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।